স্বাগত জিটিভির নিয়মিত আয়োজন সংবাদ সংলাপে। আমি রাশেদ অমিত এবং আমার সাথে আজ স্টুডিওতে আছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত এবং সিনিয়র সাংবাদিক হাসিনুর রহমান। আপনাদেরকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ এরই মধ্যে বাছাই পর্বের বাধা ডিঙিয়ে মূল পর্বে এসেছে বিশ্বকাপের, যেখানে প্রথম ম্যাচেই কিন্তু শ্রীলঙ্কার সাথে হেরেছে বাংলাদেশ। তো আমরা সেই ম্যাচের কাটাছেঁড়া করব এবং পরবর্তী ম্যাচে বাংলাদেশ কেমন করতে পারে সেটি থাকছে আজকের আলোচনায়। তো শুরুতেই আসছি শান্ত ভাই আপনার কাছে, প্রথম ম্যাচ কেমন দেখলেন যদি একটু বলতেন। সোফার এখন পর্যন্ত যদি আমরা মানে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা খেলেছি সেখানে ব্যাটিংয়ে যদি আপনি দেখেন আমরা কিন্তু মাশাল্লাহ ভালো একটা স্কোর করেছিলাম 171। যেমন আমাদের মুশফিক রানে একটা কনফিডেন্সের দরকার ছিল, রানে ছিলেন না ওইভাবে, সেখান থেকে উনি উঠে এসেছেন, রান করেছেন এবং সেটাকে যদি ধরে রাখতে পারেন সামনের ম্যাচের জন্য খুব ভালো হবে। এবং সিনিয়র প্লেয়ার রানে আসা মানে একটা টিমে কিন্তু এনার্জি অনেক বেড়ে যাওয়া। তো আমার মনে হয় যে এই রানে আসাটা যাতে ধরে রাখতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে আমাদের যে 6 ওভারের যে অ্যাডভান্টেজটা আমরা কোয়ালিফাইং রাউন্ডে যদি দেখেন সেখানে কিন্তু আমরা তেমন একটা সুবিধা করতে পারিনি, বাট সেখান থেকেও কিন্তু আমরা বেরিয়ে এসেছি। শ্রীলঙ্কার সাথে আমরা প্রায় 6 ওভারে প্রায় 40-42 রানের মতন ছিল আমাদের। সো আমি মনে করি যে ব্যাটিংয়ের সাইড দিয়ে আমরা অনেকটা ভালো ইমপ্রুভ করেছিলাম বা ভালো একটা মুভমেন্ট নিয়ে চলে আসছি। বাট আমার যদি আমাদের ব্যাটিং বাদ দিয়ে যদি দেখেন বোলিংয়ের ক্ষেত্রে যদি আসি, সত্যি কথা বলতে যে প্রথম ওভারে নাসুমের প্রথম ওভার বাদে আর সাকিবের ওভার বাদে আপনি কারো বোলিং কিন্তু আপনি নট আপ টু দ্য মার্ক। যদি তাদের ইকোনমি দেখেন 10, 9, 8 এরকম করে একজন দিয়েছেন। আর সত্যি কথা বলতে 171 রান উইকেটে কিন্তু আটকানোর মতন রান। আমাদের বলাররা যদি ভালো বল করতো হয়তোবা আমরা জিততে পারতাম, হয়তো আমার কাছে মনে হয় আমি জিততে পারতাম। আর দুটো ক্যাচ যদি ড্রপ না হতো সেটা হয়তো বা মানে আরও বেটার হতো, আমাদের জন্য জিতার জন্য আরও সুবিধা হতো। বাট সব কিছু মিলিয়ে আমাদের যেটা হয় কি, আমরা হয় ব্যাটিং ভালো করি, দেখা যায় যে তখন আমরা ফিল্ডিং বোলিংটা সেরকম সুবিধা করতে পারি না। সো আমাদের মনে হয় যে যদি নেক্সট ম্যাচ জিততে হয় ইংল্যান্ডের সাথে, তাহলে আমাদেরকে ব্যাটিং বোলিং ফিল্ডিং 3টা পার্ট ভালো করতে হবে, আদারওয়াইজ কিন্তু জিতাটা টাফ হয়ে দাঁড়াবে ইংল্যান্ডের সাথে। হাসিনুর, একই প্রশ্ন আপনার কাছে যে আসলে বাংলাদেশের প্রথম ম্যাচ কেমন দেখলেন? আসলে শান্ত ভাই যেটা বললো যে ব্যাটিংটা কিন্তু ভালো হয়েছে, তবে ইমপ্রুভমেন্টের অবশ্যই আরেকটু জায়গা ছিল। স্কোরটা আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে 160 বা 65 বা 70 যদি হয় তাহলে বাংলাদেশ জিতে যাবে। আমাদের বোলিং যেহেতু রিসেন্টলি ভালো হয়েছিল, কিন্তু যেটা শান্ত ভাই বললো কালকে প্রত্যাশিতভাবে হয়নি। আরেকটা বিষয় সেটা হলো যে পাওয়ার প্লেতে আমরা ইমপ্রুভ করেছে, কিন্তু আসলে আপনি যখন ওয়ার্ল্ড কাপে এরকম বড় সুপার 12-এ খেলছেন তখন কিন্তু আরও ভালো করতে হবে। এই জায়গাটাতেই এই জন্যই আসলে লিটন বা যে ওপেনিংয়ে থাকবে তার রানে ফেরাটা কিন্তু খুব জরুরি। আপনি দেখেন আমাদের দুই ওপেনার নাইম শেখ ভালো করছেন, দ্বিতীয় 50 পেয়েছেন। তিনি কিন্তু এই ধাঁচের ক্রিকেটার না যে তার স্ট্রাইক রেট 150 হবে। তিনি কিন্তু 100-120 স্ট্রাইক রেট ধরেন এই ধরনের ব্যাটিং করে থাকেন এবং অনেকটা অ্যাঙ্করিং টাইপ তিনি ধরে থাকবেন, অপর প্রান্তে যে আসবে তিনি চার্জ করবেন। এই জায়গাটা একটু ইমপ্রুভ করতে হবে এবং বোলিংটা তো ইমপ্রুভ করতেই হবে। ফিল্ডিং নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেটি নাই বললাম, তবে বোলিংটা অবশ্যই ভালো করা উচিত। যেটা শান্তভাবে বললেন যে 3 ডিপার্টমেন্টে ভালো করতে হবে, এর কোনো বিকল্প নেই আসলে। এই প্রশ্নের সাথে আরও একটা প্রশ্ন বলছি, সেটি হচ্ছে যে আসলে দায়টা কার, ফিল্ডারদের নাকি হচ্ছে মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সি? দায়টা আসলে কার? শান্ত ভাই আপনি যদি একটু বলতেন। এখন আপনি যদি দেখেন আফিফ হোসেন রুবে যে ওভারে ক্যাচটা ড্রপ হয়েছে, যদি ক্যাচটা হতো তাহলে দায়টা কার হতো? মানে মাহমুদুল্লাহরই একটা সুনাম হতো। ক্যাচটা ড্রপ হওয়ার কারণে কিন্তু এত কথা উঠছে যে ক্যাপ্টেন্সি ঠিক ছিল। তারপর আমি বলবো যে আমার কাছে মনে হয়েছে যে আমরা যে বোলিংয়ের স্টার্টিংটা ওইখানে দুই সাইড থেকে স্পিন না এনে যদি এক সাইড থেকে পেসার আসতো হয়তো ভালো হতো। তারপর আমি বলবো যে মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সি আসলে মানে ক্যাচগুলি সব কিছু ডিপেন্ড করছে। ক্যাচটা যদি দুটো ক্যাচ হয়ে যেত তাহলে কিন্তু এত কথা উঠতো না। মুস্তাফিজকে যে আনবে ওই সময়টা কিন্তু আপনার দেখতে পারে কে তাহলে বল করবে। সাইফুদ্দিনকে এনেছেন, সাইফুদ্দিন কিন্তু এরকম 22 ওভার লাস্ট একবার দিয়েছিলেন সাউথ আফ্রিকায় 30 রান, আর এই দিলেন 22 রান। তো কে জানে যে ওই ওভারটা সাইফুদ্দিন কিন্তু তার আগে ম্যাচগুলিতে সুপার বল করে আসছে, এখানে 22 রান দেবে। তো ক্যাপ্টেন্সি কিছুটা ভুল আছে, আমি পুরোপুরি বলবো না যে তার দোষ। আমাদের প্লেয়ারদেরও কিছু গাফলতি আছে, আমরা ক্যাচ ড্রপ করেছি, আমরা ভালো বল করিনি, এটাও আপনাকে দেখতে হবে। আর সত্যি কথা বলতে যে যেটা বলেন যে পাওয়ার প্লেয়ার যে নাইম শেখ 52 বলে 62 রান করেছেন, তো মনে হয় যে এই জায়গায় বলটা একটু বেশি হয়ে গেছে। এই জায়গায় বলটা যদি একটু কম হতো তাহলে মানে বেটার হতো। সো ফার ব্যাটিংয়ের ক্ষেত্রে কিন্তু
আমি মনে করি যে লাস্ট ম্যাচ খুব ভালো ছিল, বাট বোলিংয়ের ক্ষেত্রে আপনি মোস্তাফিজকে অবশ্যই ভালো বল করতে হবে। আপনি যদি দেখেন মোস্তাফিজের ইকোনমি যদি দেখেন, আপনি আপনার এই কোয়ালিফাইং রাউন্ড থেকে এবং মেইন রাউন্ডে এসেও কিন্তু তার বোলিং নট আপ টু দ্য মার্ক। আমরা যেটা আশা করি মোস্তাফিজের কাছ থেকে সে ভালো বল করবে, উইকেট নিবে, হয়তো বা তার লাস্ট ম্যাচে একটা ক্যাচ ড্রপ হয়ে গেছে, বাট তার আগে ওভারগুলি যদি দেখেন নট আপ টু দ্য মার্ক। সো আমার মনে হয় যে মোস্তাফিজকে তার আসল বোলিং আসতে হবে। সে যদি ভালো না বোলিং করে তাহলে কিন্তু টিম জিতা খুব টাফ হয়ে যাবে। সাকিবকে সাপোর্ট দেওয়ার মতন বলার কিন্তু মোস্তাফিজই, মানে ভালো বোলিং করে। সাথে তারা মেহেদি, আপনি যদি মেহেদি বিগত ওভারগুলি দেখেন সেখানে কিন্তু খুব ভালো বল করেছে। লাস্ট ম্যাচে যদি দেখেন ও কিন্তু 3 ওভারে 30 রান দিয়েছে। তো সেই ক্ষেত্রে বলবো মেহেদিও কিন্তু তার যে বোলিংটা করেন সেটা তিনি একদমই করতে পারেননি। তো এই জায়গাগুলি যদি ঠিক করতে পারেন তাহলে হয়তো নেক্সট ম্যাচে ভালো কিছু করা আসে। আপনার কাছে আসছি হাসানুর ভাই, সেটাই হচ্ছে যে ওই সময় তো সাকিবেরও কিন্তু 2 ওভার বাকি ছিল, মুস্তাফিজের 3 ওভার। আমরা কি তাদের দুজনকে কন্টিনিউ করাতে পারতাম কিনা? এই জায়গাটাতে কি মাহমুদুল্লাহ রিয়াদের কি মানে সিদ্ধান্ত নিতে কি তিনি ব্যর্থ হয়েছেন কিনা? আসলে বাইরে থেকে অনেক কিছু ভুল মনে হয়, বিশেষ করে যখন বাংলাদেশ দল যদি কালকে ম্যাচটা জিতে যেত তাহলে কিন্তু আপনি হয়তো এই প্রশ্নটাও করতেন না যে কি ভুল হয়েছে। যেহেতু হেরেছে এই প্রশ্নগুলো আসছে, এটা হবে, এটাই স্বাভাবিক। কেউ কিন্তু আসলে পারফেক্ট না। আসলে টিম প্ল্যান কী হয়েছিল এটা তো ভিতরের খবর, তারা ভালো বলতে পারবে। তবে আপাত দৃষ্টিতে মনে হয় যে এখানে কিছু বেটার করার সুযোগ ছিল। আপনি যেটা বললেন সাকিব, আমি যদি ভুল না করি 2 ওভারে হয়তো 6 রান দিয়েছিলেন, উইকেটও পেয়েছিলেন। তবে ওই সময় লেফট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল ওদের বেশি, সেই কারণেই হয়তো আমার ধারণা যে ক্যাপ্টেন, এটা কিন্তু আমরা আগেও দেখেছি যে এটা হয়তো কোচেরও থট হতে পারে, ক্যাপ্টেনেরও হতে পারে, দুজনেরই প্রসেস হতে পারে যে বাঁহাতি ব্যাটসম্যান থাকলে বাঁহাতি বোলার কম প্রায় দেওয়ার চেষ্টা করে। ওই সময় আমি যদি ভুল না করি আফিফ ট্রাই করেছে, মেহেদি ট্রাই করেছে এবং রিয়াদ নিজেও বল করেছে, অর্থাৎ 3 জন ডানহাতি বোলার, 3 জন অফ স্পিনার কিন্তু ট্রাই করেছে। এমন নয় যে সাফল্য হয়নি, যেটা শান্তভাই বললো লিটন যদি ক্যাচটা নিতে পারতো তাহলে কিন্তু অধিনায়কের প্ল্যানটা ওয়ার্কআউট হয়ে যেত, তখন কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যেত। তবে অবশ্যই একটা ম্যাচ যখন হারবে তখন ভুল কারো না কারো থাকবেই, কিছুটা ভুল হয়তো হয়েছে, কিন্তু এই যে যেটা বললাম এক্সিকিউশন যদি হয়ে যেত, লিটন ক্যাচটা নিতে পারতো তাহলে কিন্তু হয়তো আমরাই বলতাম যে খুব ভালো ক্যাপ্টেন্সি হয়েছে। তো অবশ্যই যখন আপনি হারবেন কিছু না কিছু কোনো না কোনো ডিপার্টমেন্টে ভুল হবে, ইমপ্রুভমেন্টের অবশ্যই জায়গা আছে। তবে ঢালাওভাবে এটা আমি বলতে চাই না অন্তত যে রিয়াদের ভুলের কারণে ক্যাপ্টেন্সি ঠিক ছিল না আর সে কারণে ম্যাচ হেরেছে। আমার ধারণা টিমে ওইরকম পরিবেশ আছে যে সিনিয়র ক্রিকেটার যারা আছেন সাকিব, মুশফিক, রিয়াদ, তারা নিশ্চয়ই আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওই সময় আমারও মনে হয়েছিল যে সাকিব বা মুস্তাফিজকে দিয়ে করাতেই হতো। সাকিব ভালো করছিল, মুস্তাফিজ ভালো করছিল না, কিন্তু আপনার যখন স্ট্রাইক বোলার আছে, তার ওভার হাতে আছে, তখন আপনাকে তার উপর আস্থা রাখতেই হবে হয়তো। শান্ত ভাই, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে যে আমরা কি আসলে মাইন্ড গেমে কি হেরে গিয়েছি কিনা শ্রীলঙ্কার কাছ থেকে? মাইন্ড গেমে হারিনি বললে ভুল হবে, কারণ আমার কাছে মনে হয় যে আপনি ক্যাচ ড্রপটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট ছিল। আর আমরা কি বেশি প্রেশার, এই যে ক্যাচ ড্রপের যে বিষয়টা, আমরা কি বেশি প্রেশার? আপনি যদি দেখেন লিটনের ফার্স্ট ক্যাচটা কিন্তু সে অ্যাডজাস্টই করতে পারেনি, সে যদি একটু পিছিয়ে দাঁড়াতে একদম হাতে ক্যাচটা ছিল। সেকেন্ড ক্যাচটা কিন্তু রানিং ক্যাচ ছিল, আমি মনে করি সেকেন্ড ক্যাচটা একটু টাফ ছিল, ওইটা কিন্তু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল। বাট তারপরেও 2টা ক্যাচ বলতে গেলে ইজি। ওই হিসাব করলে আসলে এখানে আপনার একটা ক্যাচ ড্রপ করার পরে অটোমেটিকলি কিন্তু মেন্টালি আপনি একটু ডাউন থাকবেন। তারপরে যদি আবার একটা ক্যাচ আসে না, কনসেন্ট্রেশনে একটু থাকে, গ্যাপ থাকে, তো ওই জায়গাটা সে আমার কাছে মনে হয় যে ওই কনসেন্ট্রেশনের লেভেলটা হারিয়ে ফেলেছিল। আর সত্যি কথা বলতে যে মেন্টালি আমরা এত ভালো রান করার পর যদি আমরা মেন্টালি ডাউন হয়ে যাই তাহলে আমরা এতদিন ক্রিকেট খেললাম। সো আমার মনে হয় যে মেন্টালি এখানে কোনো ব্যাপার ছিল না। আমাদের যেটা ছিল যে আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে আমাদের মেহেদি মানে যে স্পিনটা করেন, যে বোলিংটা আমাদের সাপোর্ট দেন, ওই সাপোর্টটা ক্যাপ্টেন পাননি। ওর কাছ থেকে আমরা আরও বেটার আশা করেছিলাম। মুস্তাফিজের যে বোলিংটা আমরা আশা করি সেটা কিন্তু পাইনি। সাইফুদ্দিনের বোলিং যেটা আশা করেছিলাম সেটাও পাইনি। তো ক্যাপ্টেনের কিন্তু একটা তাদের উপর বিশ্বাস থাকে, সেই বিশ্বাসটা একটা কিন্তু বলাররা রাখতে পারিনি। আমার নাসুম প্রথম ওভার বাদে আপনি যদি দেখেন ওর ইকোনমি 10-এর উপরে। তো সেই জায়গায় যদি ভালো বলারে যদি ভালো না বোলিং করে, সেখানে ক্যাপ্টেনের তো অটোমেটিকলি তাদের উপর কনফিডেন্স চলে যায়। তো আমার মনে হয় যে এখানে সমস্যা হয়েছে আমাদের বলাররা সঠিকভাবে সঠিক লেন্থে বল করতে পারেনি। যখন লিটনের ফিল্ডিংয়ের বাজে ফিল্ডিংয়ের কথা আসছে, লিটনের ব্যাটিংটাও কিন্তু ভালো হচ্ছে না, সে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু ব্যর্থ হচ্ছে, সে ভালো রান পাচ্ছে না। আমরা তো একটা প্লেয়ারকে বারবার সুযোগ দিচ্ছি, এতদিন খেলার পরও কেন রান পাচ্ছে না? সমস্যাটা তার আসলে কোথায়? যেহেতু লিটন একজন টেকনিক্যাল ভালো একজন ব্যাটসম্যান। শান্ত ভাই, আপনি কি বলবেন? না, ঠিক আছে, আমার কাছে মনে হয় যে ওর যে ন্যাচারাল ব্যাটিংটা সেটা সে করছে না, সে স্টিভ হয়ে যাচ্ছে। তার শট খেলা যদি দেখেন, আপনি যদি যে শটটা কালকে আউট হয়েছে সেটা যদি সে নর্মাল আমাদের ঢাকা লিগে খেলে সেটা কিন্তু সে উপর দিয়ে মেরে দিতে পারবে, কিন্তু হচ্ছে যে এখানে কনফিডেন্সের তার যে ন্যাচারাল শটগুলি সরি সেই জায়গায় তার শটগুলি সে খেলছে না।
সো আমার মনে হয় যে তাকে ফ্রিলি খেলতে হবে, তার যে ন্যাচারাল খেলা আছে সেটা খেলতে হবে। সে কিন্তু হাফ শট মানে হাফ কক শট খেলছে, ফুল ফ্রেজারে শট খেলছে না, ওর খেলা কিন্তু এটা না। তার মানে কি তাকে 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 ফ্রি উইল খেলতে হবে। যদি আমি আউট হয়ে যাই ভালো খেলে সেটা অনেক ডিফারেন্ট জিনিস, বাট আমি জোর করে মেরতে যে আউট হচ্ছি, তার যে ন্যাচারাল ড্রাইভগুলো আছে সেগুলো আপনি দেখবেন যে হচ্ছে না। তো আমার মনে হয় যে তার কনফিডেন্স লেভেলের সমস্যা হচ্ছে। কিছুদিন দেখা যাচ্ছে যে সে যে শটগুলি মারতে যাচ্ছে সেগুলো আউট হয়ে যাচ্ছে, সেগুলো সঠিকভাবে টাইমিং করতে পারছে না। তো তাকে আরেকটু চিন্তা করতে হবে যে তার ন্যাচারাল খেলাটা খেলতে হবে। হাসিনুর ভাই, সেটি হচ্ছে লিটনের কথার সাথে কিন্তু সৌম্যর বিষয়টা চলে আসে। দীর্ঘদিন যাবৎ তারা কিন্তু সুযোগ পাচ্ছে। নাইম সে তুলনায় কিন্তু সে তুলনায় নতুন একদম, সে কিন্তু ভালো করছে আসলে। কেন এই জায়গাটা আসলে ঘাটতি হচ্ছে তাদের, আসলে কি তারা কেন হচ্ছে এটা পারছে না? কারণ যেহেতু আপনি দীর্ঘদিন যাবৎ খেলা কিন্তু সামনাসামনি তাদের দেখেছেন। আসলে বিষয়টা কি যে হাতুড়ে সিং একটা কথা বলতো যে ইম্প্যাক্ট ক্রিকেটার, আমরা হাতুড়ে সিংয়ের সময় এই বিষয়টা খুব আলোচনা হয়েছে, ইম্প্যাক্ট ক্রিকেটার। আপনি যদি সৌম্য বলেন বা লিটন বলেন, এরা কিন্তু ইম্প্যাক্ট ক্রিকেটার। যেটা শান্ত ভাই বলছিল যে আমিও যেটা বলছিলাম যে নাইমের স্ট্রাইক রেটটা দেখেন, টি20-র সাথে কিন্তু এটা এনাফ না। বিশেষ করে আপনি যখন শুরুতে ব্যাটিং করবেন, আপনার ফার্স্ট পাওয়ার প্লেটা কিন্তু আপনার ক্যাপিটালাইজ করা খুব জরুরি, কারণ বলটা যখন পুরনো হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে বোলাররা ম্যাচে আধিপত্য নিয়ে নেয়। বিষয়টা সেখানেই যে আপনার লিটন এবং সৌম্য কেন ভালো করতে পারছে না, এটার জবাব আসলে এক্স্যাক্টলি দেওয়া মুশকিল। কারণ আমরা জানি তাদের পটেনশিয়ালটা কত। বিশেষ করে লিটন তো বিগ ম্যাচে রান করেছে। আপনি যদি দেখেন এই দুবাইতে এসে এশিয়া কাপে ভারতের সাথে কি ফাইনালে কি দুর্দান্ত পারফরমেন্স করেছে, নিধাস ট্রফিতে কি দুর্দান্ত পারফরমেন্স করেছে ভারতের সাথে। তো তার কোয়ালিটি নিয়ে তো কোনো সন্দেহ নেই। তবে একটা যেটা মনে হয় যে এই প্লেয়ারদের মনে একটা কাজ করে একটা শঙ্কা সবসময়, হয়তো যে আমরা এখন গণমাধ্যম তো একটা বিষয় আছে, সেটা আমাদের উপরও দায়ী কিছুটা বর্তে যারা গণমাধ্যম কর্মী আছে। এবং বিশেষ করে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটাই প্রেশার তৈরি হয়, এটা হয়তো না চাইলেও, আমরা তো হিউম্যান বিং, আপনি যতই প্রফেশনাল হয় এটা আমরা বলতে পারি যে অ্যাজ এ প্রফেশনাল আপনাকে এটা অ্যাভয়েড করতে হবে। হয়তো একটা ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে, যেটা বললো শান্ত ভাই যে হাফ হার্টেড শট খেলছে লিটন, যেটা কিন্তু লিটন খেলে না সচরাচর। তো ওই দিক থেকে একটা নির্ভর থাকা যে আমি খেলবো, আমি পারবো না, বাদ পড়লে পড়বো, বা একটা চান্স দেওয়া যে না তুমি ওয়ার্ল্ড কাপ খেলবা নির্ভর হয়ে, সেই খেলাটা জরুরি। ইম্প্যাক্ট ক্রিকেটার যেটা আমি বলছিলাম যে লিটন যদি আপনার 50 রান করে, লিটনের স্ট্রাইক রেট কিন্তু প্রায় 150-র কাছাকাছি থাকবে, 130-40 থাকবে, সেটাই হয়। বা সৌম্য ওয়ানডেতেও আমরা দেখি সৌম্য 80 বলে 85 বলে সেঞ্চুরি করে, সেটাই হয়। তো আপনি যখন ম্যাচ জিততে চাইবেন, আপনার অনেক সময় বলে রান করা কিন্তু এনাফ না। আপনি যদি 120 বলে 130 রান করেন, এটা কি এনাফ না? আপনার এই ধরনের ক্রিকেটারদের সুযোগ দিতেই হবে। আপনি টি20তে যদি জিততে চান, এদেরকে ফর্মে আপনাকে ফেরাতেই হবে। তো আসলে কেন রান পাচ্ছে না এটা বলা মুশকিল, তবে তাদেরকে আমার মনে হয় যে টিমের ভিতর থেকে কনফিডেন্সটা গেইন করতে হবে যে দেখো রেজাল্ট যাই হোক, শান্ত ভাই যেটা বললো যে তোমার স্বাভাবিক খেলাটা খেলো এবং আসলে মানে মনে সাহস নিয়ে ভয় ডরহীন ক্রিকেট খেলতে হবে। সেক্ষেত্রে তো মানে এই যে চাপ কিন্তু সব দিকেই থাকবে। এবং মুশফিক তো দীর্ঘদিন যাব, সে কিন্তু আমরা বলে থাকি যে মুশফিক হচ্ছে সব থেকে নিজেকে টেকনিক্যালি ভালোভাবে প্র্যাকটিস করে, সে অনেক সময় প্র্যাকটিস করে। সেক্ষেত্রে প্র্যাকটিসের ঘাটতি আছে কিনা এই দুই খেলোয়াড়ের, তারা কি দীর্ঘ সময় কি অনুশীলন করছে, সেটা কি প্রভাব পড়ছে কিনা তারা এই জিনিসটা? আচ্ছা, আমি আসলে মিরপুরে প্রতিনিয়তই যাওয়া হয় আমার, আমি দেখি আপনি কিন্তু বলতে পারবেন না এরা প্র্যাকটিসের ঘাটতি আছে। সৌম্য প্রায়শই আছে, লিটন হয়তো নেটে অতটা মুশফিক যেভাবে কাজ করে সেভাবে করে না, কিন্তু ফিটনেসকে খুব প্রায়োরিটি দেয়। সৌম্য কিন্তু ফিটনেস নিয়েও কাজ করে, ব্যাটিং বোলিং, সেই দিক থেকে আমার মনে হয় না ঘাটতি আছে। আর আসলে প্র্যাকটিসটা ডিপেন্ড করে, আপনি দেখেন রোনালদো যতটা হার্ডওয়ার্ক করে, ক্রিস্টিয়ানো ততটা কিন্তু লিওনেল মেসি ট্রেনিংয়ে করে না। আসলে সবার যেভাবে কনফিডেন্সটা গেইন করে, অবশ্যই আপনার প্র্যাকটিস প্রয়োজন আছে। যেমন মুশফিককে বেশি সবাই বলে, অনেক সময় বলে থাকে, আমরাও প্রশ্ন করেছি আপনি বেশি ওয়ার্কোহলিক, ম্যাচ শুরুর আগে অতক্ষণ কাজ করেন। তো মুশফিক যেটা উত্তর দেয় যে আমি প্র্যাকটিস করলে আমার কাছে মনে হয় আমি কনফিডেন্সটা গেইন করছি। তো প্র্যাকটিসের ঘাটতি আমার মনে হয় না, কারণ এটা বিসিবিও মনিটরিং করে, কোচদের কাছ থেকে, সিলেক্টরদের কাছ থেকেও নিশ্চয়ই একটা তাদের গাইডলাইন থাকে। এবং বিশেষ করে সৌম্য এবং এই লিটন, এই দুজনকে কাজে ফাঁকি দেয় বা প্র্যাকটিসে ঘাটতি থাকে, এটা আমার মনে হয় না বলার সুযোগ আছে। মানে তাহলে মানে হচ্ছে যে আসলে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, এই 4 সিনিয়র চলে গেলে আসলে বাংলাদেশের মানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য আসলে আমরা কাদেরকে বেছে নিতে, আমাদের সামনে আসার কথা লিটনই আসার কথা, কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু তামিমের বিকল্প কিন্তু ওপেনার আমরা কিন্তু খুঁজে পাইনি। শান্ত ভাই, আপনি কি বলবেন এটা? না, আপনার সবসময় টিমে চেঞ্জ আসে, ভালো প্লেয়ার আসে, একটা সময় ভালো প্লেয়াররা চলে যায়। এর মধ্যেও কিন্তু আপনি যদি শ্রীলঙ্কার টিম যদি দেখেন, আগে যদি চিন্তা করতেন জয়সূর্যা, জয়বর্ধনা, ডি সিলভা, আপনার সাঙ্গাকারা, ওরা চলে যাওয়ার পর কিন্তু টিমটা কিন্তু একদমই
ভেঙে গিয়েছিল, ওইখান থেকে তারা আবার ব্যাক করছে। তো বাংলাদেশেরও এই 3জন 4জন চলে যাওয়ার পর যে প্লেয়ার নাই তা না, কিন্তু প্লেয়ার আছে, বাট এখানে হচ্ছে যে খেলার সংখ্যাটা কীভাবে বাড়ানো যায়। যত ভালো যত খেলবে তত ভালো প্লেয়ার তৈরি হবে। তো আমার মনে হয় যে আমাদের যে পাইপলাইনে প্লেয়ার আছেন, বিশেষ করে আন্ডার-19 যারা চ্যাম্পিয়ন হচ্ছে, সেখানে কিছু প্লেয়ার এখনও আছেন যারা নেক্সট জেনারেশন সামনে দেখবেন, এবং তারা কিন্তু আমার কাছে মনে হয় যারা আছেন এখন তাদের চেয়ে বেটার সার্ভিস দিবেন। আচ্ছা ভাইয়া, প্রথম ম্যাচ যেহেতু হেরে গিয়েছে, আসলে সেমির দৌড়ে বাংলাদেশ কতটা পিছিয়ে গেল, বা বাংলাদেশ পরবর্তী ম্যাচে আসলে কতটুকু ভালো করতে পারবে? আসলে আমার মনে হয় আচ্ছা শান্ত ভাই বলো। শান্ত ভাই একটু বলেন। আচ্ছা, না সেমিফাইনাল তো পরের কথা, আপনি একটা ম্যাচ করে চিন্তা করি আমরা এত আগে এত বেশি চিন্তা করি, যার জন্য দেখা যায় যে আমাদের দর্শকরাও আপসেট হয়ে যায়, সাথে যারা আমরা চিন্তা করি যে না সেমিফাইনাল খেলবে, যাতে যখন হারতে থাকে তখন আরও বেশি কথাবার্তা হয়। তো আমার মনে হয় যে আমরা একটা ম্যাচ করে চিন্তা করে আগালে ভালো। তো আমাদের নেক্সট ম্যাচ ইংল্যান্ডের সাথে, সেখানে আমাদের উচিত আমাদের যে জায়গাগুলি আমরা ভুল করেছি লাস্ট ম্যাচে, আমাদের ফিল্ডিং, আমাদের বোলিং, আমাদের ব্যাটিংয়ে আরেকটু কীভাবে রান বাড়ানো যায়, সেই জায়গায় কাজ করা দরকার। আমাদের এখানে যারা আছেন তারা নিশ্চয়ই এগুলো নিয়ে কাজ করবেন, এবং আমার মনে হয় ইংল্যান্ডের সাথে আমরা বেটার ক্রিকেট খেলবো। আচ্ছা নূর ভাই, আপনি যদি ব্যাটিং বোলিং তো অবশ্যই ভালো করতে হবে, তবে আমার মনে হয় ফিল্ডিংটাকেও গুরুত্ব দিতে হবে। আমি শুধু এই ম্যাচের জন্য বলছি না যে লিটন 2টা ক্যাচ ছেড়েছে। আমরা যদি আমি যতদূর স্ট্যান্ড আমার মনে আছে এখন পর্যন্ত আমরা যে 4টা ম্যাচ খেলেছি, আমরা যদি ধরি বাংলাদেশ টিমের ফিল্ডাররা 20টা ক্যাচ নিয়েছেন, 7টা ক্যাচ ড্রপ করেছেন। আপনি ইকুয়েশনটা দেখেন, অলমোস্ট কিন্তু 50%-এর কিছুটা কম। হ্যাঁ, তা আপনি 7টা ক্যাচ যদি ড্রপ করেন, এটা কিন্তু হয় না। শান্ত ভাই নিজেও একজন বোলার, তিনি আরও ভালো অনুভূতিটা বুঝবেন। একটা ভালো বলেও অনেক সময় 4 হয়ে যায়, 6 হয়ে যায়। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে একটা ক্যাচ যখন ড্রপ হয়ে যায়, নিশ্চয়ই এটা বোলারের মনেও একটা কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, অনেক কিছুই মনে হয়। বা একটা ব্যাটসম্যান লাইভ পাওয়ার পরে অনেক তার লাক চেঞ্জ হয়ে যায়, আরও কনফিডেন্সলি খেলতে পারে। আর টি-20 ক্রিকেটে তো আপনি বারবার ম্যাচে ফিরতে পারবেন না। 120 বলের খেলা, দেখুন আপনি যদি এতে 2-3টা ক্যাচ ছেড়ে দেন, তখন আসলে ম্যাচে ফেরাটা খুব টাফ। আমরা টি-20তে কিন্তু এই কারণেই ভালো করতে পারি না। আমাদের গত ম্যাচটা থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে এবং টিম পারফরমেন্স করতে হবে। আপনি দেখেন, আমরা গত ম্যাচটাতে শুরুতে ভালো মোমেন্টাম পেয়েছি, মিডিলে সাকিব আবার ম্যাচে ফিরিয়ে নিয়ে এসেছিল, কিন্তু আমরা একটা মোমেন্টামও ধরে রাখতে পারিনি। আমরা যে সুযোগগুলো পাবো, সেটা ব্যাটিং হোক, ফিল্ডিং হোক, বোলিং হোক, যে মোমেন্টামটা তৈরি হবে সেটাকে ক্যাপিটালাইজ করতে হবে। একটা ব্যাটসম্যান 30 করে আউট হওয়া যাবে না, যেমন সহজ ক্যাচগুলো চিন্তা করতে হবে, ধরতে হবে। এটাই আসলে একমাত্র ফর্মুলা জিততে হলে। যখন সিনিয়রদের কথা আসছে, সিনিয়ররা কিন্তু রান পাচ্ছে, কেমনভাবে দেখছেন এবং দলের জন্য এটা কতটা প্রভাব ফেলবে পরের ম্যাচে? বা যেহেতু সাকিব রানে ফিরেছে, মাহমুদুল্লাহ রান করছে, মুশফিক, সিনিয়র প্লেয়ারদের এই যে ফর্মে ফেরাটা দলের জন্য কতটা ইম্প্যাক্ট ফেলবে পরের ম্যাচে, যেহেতু হচ্ছে ইংল্যান্ডের সাথে আমাদের বড় ম্যাচ? আসলে দেখেন যে রানে ফিরেছে, কিন্তু আমার যেটা মনে হয় যে রান করবে, যে একটা ব্যাটসম্যান যখন সেট হয়ে যাবে তাকে বড় স্কোর করতে হবে। আপনি 30-40 করলে আপনাকে স্কোরটাকে 70-80 বা 50+ করতে হবে। কারণ টি-20তে বা সবাই রান পাবে না। সাকিব কিন্তু গত ম্যাচে রান পায়নি, এর আগের ম্যাচে পেয়েছে। মুশফিক এর আগে 2-3 ম্যাচে পায়নি, কালকে পেয়েছে। অর্থাৎ 2-3 জন প্লেয়ার যদি 50-র কাছাকাছি দুজনও করে যায়, আমরা স্কোরটা কিন্তু 170 হয়ে যাবে, এরকম 165-70। তো সেটাই করতে হবে, যে সেট হতে পারবে। আমরা প্রতিদিন আশা করবো না মুশফিক রান করবে, প্রতিদিন রিয়াদ করবে। যে 2-3 জন সেট হতে পারবে তাদেরকে স্কোরটা বড় করতে হবে, অ্যাটলিস্ট টার্গেট থাকতে হবে 50 ক্রস করবে। বাংলাদেশের যে প্রবলেমের জায়গাগুলো, আপনি সিনিয়র খেলোয়াড়দের যে পারফর্মে ফেরা, তারা দলের জন্য কতটা ইম্প্যাক্ট ফেলবে পরের ম্যাচে? না, স্বাভাবিক, আপনি যখন সিনিয়র প্লেয়াররা ফর্মে থাকবে তখন তো ইম্প্যাক্টটা ভালো পড়বে। এবং সবচেয়ে বড় জিনিস, ওরা ফর্মে থাকলে আমাদের যারা ইয়াং জেনারেশন আছেন বা যারা মুস্তাফিজদের অনেকদিন হয়ে গেছে, ইয়াং বললে চলবে না, তো আমার মনে হয় যে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে যে সিনিয়ররা ভালো খেলছে, আমাদেরকেও ভালো খেলতে হবে। তো আমার মনে হয় যে তাদের ভালো খেলার সাথে যারা আমরা আছি, লিটন, নাইম শেখ আপনি বলেন, মেহেদি বলেন, নাসুম বলেন, তাসকিন যেই খেলুক, যারাই খেলছে তারা যাতে তাদেরকে সাপোর্ট দিতে পারে, ফুল সাপোর্টটা দেয়। শুধু ওরা ভালো খেললে হবে না, আমাদের যারা ইয়াং জেনারেশন আছে বা মোটামুটি সিনিয়র প্লেয়ার যারা আছেন এখন, তাদেরকে সাপোর্ট দিতে হবে সিনিয়র প্লেয়ারদের, তাহলে কিন্তু আমরা একটা ভালো রেজাল্টে আসবো বা জিতার সম্ভাবনা থাকবে। সো আমার মনে হয় ইংল্যান্ডের সাথে জিততে হলে আমাদের সিনিয়র প্লেয়ারদের তো ভালো খেলতে হবে, সাথে আমরা যারা বাকিরা যারা আছে তাদের 110% দিতে হবে। 100% দিলে হবে না, 110% দিয়ে ভালো খেলে তাহলে ইংল্যান্ডকে হারানো সম্ভব। সেক্ষেত্রে তো বিগ হিটারেরও প্রয়োজন আছে, যেহেতু আমাদের দলে মানে বিগ হিটার নাই বললেই চলে। এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যা আছে সেটা নিয়ে চিন্তা করি। এখন তো আমি যদি বলি আমাদের বিগ হিটার নাই, সেটা তো বের করে নিয়ে আসতে পারবো না এখনই। তো আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, আমরা এটা নিয়ে কাজও করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো আমার মনে হয় যে এখন যেটা আছে সেটাকেই আমাদের ইউটিলাইজ করতে হবে সঠিকভাবে।
সো যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, আমরা যদি 170-180 রান করতে পারি ইংল্যান্ডের সাথে, তাহলে কিন্তু আমাদের বোলিং ডিপার্টমেন্টটা যদি ভালো করে এবং ফিল্ডিংটা যদি ভালো হয়, তাহলে কিন্তু ইংল্যান্ডের জন্য টাফ হবে আমাদের সাথে জিতা। সো আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে যে আমরা টসে জিতে কী করি, ব্যাটিং না ফিল্ডিং। যদি ব্যাটিং করি তাহলে 170-80-এর মতো রান করতে হবে, আর যদি ফিল্ডিং করি তাহলে 140-50-এর মধ্যে তাদেরকে বুক করতে হবে আমাদের, তাহলে সম্ভব জেতা। এই যখন আসছে যেহেতু পরের ম্যাচের বিষয়, সেটিতে হচ্ছে আত্মবিশ্বাসে আমরা কি একটু পিছিয়ে থাকবো কিনা হাসিনুর রহমান? না, আসলে আত্মবিশ্বাসে পিছিয়ে থাকার কিছু নেই। আপনি এইভাবে চিন্তা করলে হবে না। আপনি যখন সুপার 12-এ খেলছেন, সবাই ভালো দল, সেটা নিয়েই খেলতে হবে। এবং যেটা গত ম্যাচে হয়েছে সেটা গতই হয়ে গেছে, ওটা নিয়ে আসলে ভাবলে চলবে না, আপনাকে নতুন করে ভাবতে হবে। আপনি দেখেন পাকিস্তানের আগে 12টা ম্যাচ হেরেছে ইন্ডিয়ার সাথে, জিতেছে। তো আসলে সেটা ব্যাকআপ দ্য মাইন্ড রাখার কোনো সুযোগ নেই। আমার যেটা মনে হয় যে আপনার টেকনিকটা দুভাবে সাজাতে হবে। এক, নিজের দুর্বল জায়গাগুলো এবং প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলো আপনাকে বুঝতে হবে এবং নিজেদের স্ট্রং জোনে খেলতে হবে। আমার কাছে মনে হয় যে দেখেন, আপনি যেটা বলছিলেন যে আমাদের বিগ হিটার নেই, এটা মেনে নিয়েই খেলতে হবে। এবং সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু প্রচুর ডট বল দিয়ে থাকি, আপনাকে ডট বলটা মিনিমাইজ করতে হবে। আপনি যদি চিন্তা করেন, আপনি 6 ওভার না, আমি যদি একটু শর্ট করে আনি, 2 ওভারে আপনি 12টা সিঙ্গেল নিয়েছেন, 2 ওভারে তো একটা বাউন্ডারি হয়ে গেলেই কিন্তু আপনার স্ট্রাইক রেটটা অনেকটা আপনার বিশ্বান হয়ে যায়। একটা যদি আপনি ছক্কা মারতে পারেন, তো এটা কিন্তু বাউন্ডারি আসবেই অটোমেটিক। তো আমাদের যেহেতু বিগ হিটার নিয়ে আপনার সিঙ্গেলসের প্রতি জোর দিতে হবে। আরেকটা বিষয়, যেহেতু ইংল্যান্ডের সঙ্গে খেলা, ইংল্যান্ড কিন্তু আমি যদি এই মুহূর্তে দেখি, ইংল্যান্ডের অনেক দুর্বলতা আছে। আপনি যদি ওয়ার্ল্ড কাপ টিমটা দেখেন, আপনি বেন স্টোকস নেই এখানে, জফরা আর্চার ইনজুরিতে মাঠের বাইরে, আরও বেশ কিছু ওদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার নেই, এবং ব্যাটসম্যানরাও কিন্তু খুব ভালো ছন্দে নেই। মর্গান আইপিএলে ব্যাপক সমালোচিত হয়েছেন। আপনি যে একটা বলতে পারবেন হলফ করে যে এই ক্রিকেটারটা আপনি বাজি ধরতে পারেন যে ইংল্যান্ডকে অনেক দূর নিয়ে যাবে, সেই ধরনের কিন্তু ব্যাটসম্যান নেই। তো আমাদের সেই জায়গাটা ক্যাপিটালাইজ করতে হবে। ইংল্যান্ডের ব্যাটিংয়ের দুর্বলতা জায়গাগুলো, বোলিংটাও আগের মতো ধার নেই, যেহেতু স্টোকস আর্চার নেই। তো সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। নিশ্চয়ই টিমে এটা নিয়ে রিসার্চ হবে, দেখাশোনা করবে, পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। এবং সর্বোপরি যেটা বললাম যে আসলে ভুল করা যাবে না। যেই মোমেন্টামগুলো আমরা পাবো, আপনি বড় দলগুলোর সঙ্গে যখন খেলবেন, তখন এটা কিন্তু আরও কস্টলি হবে। আপনি একটা সুযোগ হাতছাড়া করা মানেই কিন্তু অনেক কিছু। বিশ্ববারের খেলা, সেই বিষয়টা মাথায় রাখা। শান্ত ভাই, আমি আপনার কাছে যেটা আসছে সেটা হচ্ছে আবুধাবির উইকেটটা বাংলাদেশের জন্য কতটা ফেভারে থাকবে পরের ম্যাচে? আসলে এখানে বসে বলা তো ভেরি ডিফিকাল্ট কী ধরনের উইকেট হয়। যেমন সার্জার যে উইকেটে শ্রীলঙ্কার সাথে খেলা হচ্ছে, সবাই ভেবেছিল 140 রান হবে, সেখানে কিন্তু 170-71 রান হয়েছে, সেটাকে আবার চেঞ্জ করা হয়েছে। সো এখন দুবাইয়ের আবুধাবিতে উইকেটটা কেমন হবে এখানে আগের থেকে বলা, প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট। বাট আমার কাছে মনে হয় যে উইকেটে আপনার রান হওয়ার সম্ভাবনা বেশি আছে। কারণ আপনি যদি দেখেন ইন্ডিয়া পাকিস্তানের খেলায়, সেখানে কিন্তু পাকিস্তান 10 উইকেটে জিতেছে 150 রান চেঞ্জ করতে যেয়ে। তো আমার মনে হয় যে খুব সম্ভবত চান্সেস থাকবে ব্যাটিং উইকেট হওয়ার। আর আবার এদিক দিয়েও চিন্তা করলে ওয়েস্ট ইন্ডিজের সাথে ইংল্যান্ড কিন্তু ওয়েস্ট ইন্ডিজ 56 রানে অল আউট হয়ে গিয়েছে। সাথে আবার ইংল্যান্ড যখন ব্যাটিং যায় তখন 4 উইকেট পড়ে গিয়েছিল, তখন উইকেট কিন্তু আবার ডিফারেন্ট ছিল। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে টচের ফ্যাক্টরটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ অনেক ডিউ পরে, যদি টস যদি আমরা জিততে পারি তাহলে অবশ্যই আগে ব্যাটিং নেবে, পরে কিন্তু বোলিং করে মানে আগে ফিল্ডিং নেবে, পরে ব্যাটিং করা কিন্তু টাফ হয়ে যায়, ডিউ থাকে, বল করা যায় না, বল গ্রিপ করে। তো ওই ক্ষেত্রে টসটাও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তো আমার মনে হয় যে সোফার যদি মানে লাস্ট খেলা ওয়েস্ট ইন্ডিজের এবং ইন্ডিয়ার খেলা যদি দেখে বলি, তাহলে চান্সেস আছে আপনার মানে ব্যাটসম্যানদের ফেভারে যাওয়ার চান্স বেশি। হাসিনুর ভাই, এবারের আইপিএলে কিন্তু বেশ কিছু লো স্কোরিং ম্যাচ হয়েছে এই মাঠেও। বাংলাদেশের এই ম্যাচটা কি আসলে ওই লো স্কোরিংয়ে দিতে যাচ্ছে? যেহেতু হচ্ছে বাংলাদেশ যাওয়ার আগে আমরা যে উইকেটে খেলে গিয়েছি, সেই উইকেটে খেলার প্রভাবটা কি পড়ছে কিনা ম্যাচগুলোতে? আসলে দেখেন, আইপিএলে যখন হয় টানা ম্যাচ, হয়তো উইকেটগুলো রেস্ট পায় না। আমাদের বিপিএলেও কিন্তু তাই হয়, লো স্কোরিং ম্যাচের সংখ্যা বেশি হয়। নর্মালি ইন্ডিয়াতে যখন আইপিএল হয়, অনেক সব দলেরই আলাদা আলাদা মাঠ থাকে। এখানে তো 3টা মাঠে খেলা হচ্ছে, আর উইকেট কোনটা হচ্ছে কেমন হচ্ছে, যেটা শান্তভাই বললো যে শারজায় যেটা শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের খেলা হয়েছে, সেটা কিন্তু ভিন্ন উইকেটে হয়েছিল। এতে ভিন্ন উইকেট ভিন্নভাবে আচরণ করেছে। তবে একটা জিনিস, যদি লো স্কোরিং ম্যাচের উইকেট হয়, আমার মনে হয় না বাংলাদেশের জন্য সেটা দুশ্চিন্তার কারণ হবে। কারণ আমরা কিন্তু লো উইকেটে ভালো পারফর্ম করে থাকি, এবং ইংল্যান্ড যে ধরনের কন্ডিশনে খেলে, তাদের বল যদি নিচু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা প্রবলেম ফেস করবে, যেটা বাংলাদেশে এসে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া করেছে। তো উইকেট যদি লো স্কোরিং ম্যাচের উইকেট হয় বা বিজি একটা উইকেট হয়, ওয়েল প্রিপেয়ার্ড, আইসিসি তো সবসময় স্পোর্টিং উইকেট করার চেষ্টা করে, যেন বলটা ব্যাটে আসে বা একটু বাউন্স হয়, সবার জন্য এটা ফেভারেবল কন্ডিশন। সেটা হলে তো আপনাকে সেই হিসেবে স্পোর্টিং উইকেট কন্ডিশন মাথায় রেখেই খেলতে হবে। কোন উইকেটে খেলা হচ্ছে শেষ মুহূর্তে, সেটা দেখতে হবে। তবে যদি লো উইকেট হয় লো স্কোরিং ম্যাচের, বাংলাদেশের জন্য মনে হয় না এটা সমস্যা হবে, বরঞ্চ আমাদের জন্য এটা একটা ফেভারেবল পজিশন হতে পারে, জায়গা হতে পারে, যে আমরা এটার সুবিধাটা নিতে পারি যদি বল নিচু হয়ে যায়। এইটির সাথে সাথে আরও একটা বিষয়, সেটি হচ্ছে যে
ইংল্যান্ডের সাথে যে ম্যাচ, সেক্ষেত্রে কি আমাদের আসলে ব্যাটিং অর্ডারটা কি চেঞ্জ করার কি খুব বেশি দরকার আছে কিনা, যে লিটনকে নিচে নামিয়ে শেখ মাহাদিকে নাইমের সাথে যদি ওপেন করানো যায় বিষয়টা, যেহেতু শেখ মাহাদির কিন্তু ওপেন করার অভিজ্ঞতা আছে বাংলাদেশের ঘরোয়া লিগে বিপিএলে। এটা তো আপনি একদম মানে আমার কাছে মনে হয় যে এটা এই ধরনের চিন্তায় আসাটাই ঠিক না। কারণ আপনি ঘরোয়া ক্রিকেট আর টি20 ওয়ার্ল্ড কাপের জিনিসটা বুঝতে হবে, টুর্নামেন্টটা কোন জায়গায় হচ্ছে। তো সেখানে প্রেশার নেওয়াটা মানে বিশাল ব্যাপার। আর মেহেদী নতুন বলে হয়তো বা ঘরোয়া ক্রিকেটে দু একটা ম্যাচে সাকসেস হচ্ছে, বাট আপনি যদি বাংলাদেশের সাথে যদি দেখেন, আমার কাছে মনে হয় না সেই তেমন একটা সাকসেস হতে পেরেছে আর্লি ব্যাটিং দিয়ে। তো আমার মনে হয় যে এইখানে আসলে ব্যাটিংয়ের ক্ষেত্রে আপনি যদি এখন চেঞ্জ করতে চান, একটা চেঞ্জই সম্ভব যদি সৌম্য সরকারকে আপনি খেলাতে চান। বাট সৌম্য সরকারের এখন যে অবস্থা, আমার মনে হয় না চেঞ্জ হবে। তো যারা আছেন লিটন এবং নাইম শেখ, তাদেরকেই এখান থেকে বেরোয় করতে হবে। সো আমার মনে হয় যে লিটন যদি তার ন্যাচারাল খেলাটা খেলতে পারেন, সে যদি ফ্রিলি তার শটগুলি খেলতে পারেন, তাহলে কিন্তু লিটনও ফর্মে চলে আসবে। সো আমাদের মনে হয় এই জায়গায় চেঞ্জের সম্ভাবনা খুব কম। হাসিনুর ভাই, আপনার কাছেও একই প্রশ্ন যে আসলে আসলে এটা সম্ভব কিনা, যেহেতু হচ্ছে লিটন আমি সৌম্যকে আনবো, সৌম্য কিন্তু হচ্ছে ব্যাট প্যাচেই আছে, সেক্ষেত্রে আসলে ব্যাটিং অর্ডারটা চেঞ্জ করা যায় কিনা, যে কাউকে উপরে আনিয়ে খেলা বা লিটনকে নিচে নামিয়ে। আসলে আমার ব্যক্তিগত মত কি জানেন, স্পেশালিস্ট জায়গা ওপেনিং একটা, এই স্লটে আসলে পরীক্ষা নিরীক্ষা বা আপনি এই সময় এসে একজন, আমরা কিন্তু কম পরীক্ষা নিরীক্ষা করছি না। আমরা কিন্তু তামিমের ক্ষেত্রে যেটা দেখেছি, তামিম এক পাশে থাকার পরও আমরা কিন্তু তার আরেকজন যে সঙ্গী, তাকে কিন্তু আমরা বারবার, ইমরুল কায়েস, বিজয়, আমরা কিন্তু অনেকবারই কিন্তু পরিবর্তন। ঠিক আছে, সেই আপনি যদি খেয়াল করেন রিসেন্টলি কিন্তু বাংলাদেশ এই ধারাটা থেকে বেরিয়ে এসছে। হ্যাঁ, মেকশিফট ওপেনার নিয়ে খেলার কোনো আপনার প্রয়োজন নেই। যেটা শান্তভাই বললো, টিম ম্যানেজমেন্ট যদি লিটনের প্রতি আস্থা না রাখতে পারে, সেক্ষেত্রে আপনাকে সম্মুখে আস্থা রাখা উচিত। শেখ মেহেদী কিন্তু বিচ্ছিন্নভাবে আপনি দেখেন, এই মাঝখানে একটা ম্যাচও তাকে উপরে টপ অফ দ্য অর্ডার 3 নম্বরে মনে হয় নামানো হয়েছিল, কিন্তু তিনি সাকসেস হতে পারেননি। যেই একটা ম্যাচে তিনি লোয়ার অর্ডারে খুব ভালো পিন শিটিং করেছেন, তারপরের ম্যাচে কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। তো আসলে এটা কখনোই সাকসেসের ফর্মুলা হতে পারে না। আমার মনে হয় আপনি যদি লিটনকে খেলেন, তারপর যদি যথেষ্ট কনফিডেন্ট রেখে তাকে সুযোগ দিতে হবে, এবং লিটনের ফর্মে ফেরাটা আমাদের ওয়ার্ল্ড কাপে ভালো করাটা অনেক উপর নির্ভর করবে। আপনি যদি দেখেন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে, আমরা গত ওয়ার্ল্ড কাপে যদি দেখি, সাকিবের সাথে দুর্দান্ত লিটন, তাকে সঙ্গ দিয়ে বাংলাদেশ কিন্তু আমরা সাউথ আফ্রিকার সঙ্গে যে ম্যাচটা জিতেছিলাম। তো আসলে লিটনের ফর্মে ফেরাটা নিজের জন্য যেমনটা জরুরি, এবং সেটা দলের জন্যও প্রয়োজন। কারণ টি20 ক্রিকেটে আসলে আমাদের হাতে খুব কম স্ট্রোক প্লেয়ার আছে, যার মধ্যে লিটন একজন, যে খুব ভালো স্ট্রোক, ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে। তো লিটন যদি একটা ইনিংসও, আমার ধারণা যদি সে বড় স্কোর আমি বলছি না, লিটন যদি লিটনের মতো 30-35 রানও করতে পারে একটা ম্যাচ, আমার বিশ্বাসে পরের ম্যাচগুলোতে দ্রুতই ফর্মে ফেরত আসবে। হাসানুর ভাই, লিটনের যে প্রবলেম, সেটি তো আসলে একদিনে, সে কিন্তু নিউজিল্যান্ড সিরিজেও কিন্তু খুব একটা বেশি ভালো করতে পারিনি। তারপর ওয়ার্ল্ড কাপে গিয়ে প্রথম 3 ম্যাচে আমি যদি বলি, প্রস্তুতি ম্যাচের 2টা এবং বাছাই পর্বের 3টা, সে কিন্তু ধারাবাহিকভাবেই ব্যর্থ। সৌম্যকে এই জায়গাটার সুযোগ দেওয়াটা আসলে কতটা যুক্তিযোগ্য হবে? পরে যদি ম্যাচে আসলে সুযোগ দেয়া যদি হয়, সেক্ষেত্রে কি সৌম্যর উপরে কি বাড়তি চাপ থাকবে না? আসলে একটা কথা দেখেন যে আপনি রিপ্লেস নেবেন কাকে, আপনার হাতে অপশন আছে কি? আপনি, এটা আমি অস্বীকার করার কোনো প্রয়োজন নেই যে লিটন খুব ব্যাড প্যাচে যাচ্ছে। তিনি জিম্বাবুয়ে সফরে পারিবারিক কারণে ফিরে এসেছিলেন, তারপরে সিরিজে একটু ভালো করেছেন, কিন্তু এটা আপ টু দ্য মার্ক না। কিন্তু আপনার হাতে অপশন কি আছে? আপনি হয়তো অপশন ওপেনার, আপনি অনেক নাম যদি বলতে চান, নামের বিচারে অনেক আছে, কিন্তু সেই মানের কি আছে যে লিটনকে বা সৌম্যকে রিপ্লেস করতে পারে? আপনার কাছে নেই। কিন্তু আপনার এখন বিষয়টা হচ্ছে আপনার মন্দের ভালো খুঁজতে হচ্ছে, যে খারাপের মধ্যে কে ভালো করবে। আপনি যদি এখন সৌম্যর প্রতি আস্থা রাখেন, সৌম্য কি কোনো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, বা সৌম্য কি খুব ভালো ছন্দে আছে যে সুযোগ পাচ্ছিল না, এখন লিটন খারাপ করছে, আপনি সৌম্যকে সুযোগ দিচ্ছেন, বিষয়টা কিন্তু তেমন না। বিষয়টা হবে আপনি লিটনকে বাদ দেওয়ার জন্যই বাদ দেয়া। এমন নাও হতে পারে যে সৌম্য এসেই ভালো করলো, কিন্তু একটা জিনিসের তো একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়, যে সৌম্য খুব ভালো পারফরমেন্স করছিল কিন্তু লিটনের কারণে সুযোগ পাচ্ছিল না। যেটা আমরা ইন্ডিয়ায় দেখি যে প্রস্তুতি ম্যাচে একটা প্লেয়ার 300 করেছে, কিন্তু মূল ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়নি। এর আগে যারা ভালো করেছে তাদের প্রতি আস্থা, বিষয়টা কিন্তু তেমন নয়। দুজনেই ব্যাট প্যাচে আছেন এখন, এটা টিম ম্যানেজমেন্টই অবশ্যই আস্থা রাখবেন। তবে আমাদের যেহেতু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন, আমাদের টিম ম্যানেজমেন্ট খুব ওই জায়গাটাতেই আমার কাছে কেন জানি মনে হয় খুব এটা নিয়ে চিন্তা করে। নাইম যেহেতু বাঁহাতি, লিটন ডানহাতি, সেই জায়গাটায়
একটা খুব রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন, এটা বোলিংয়ের সময়ও সেটা Very খুব মাথায় important থাকে part. এবং এটা ব্যাটিংয়ের সময়ও মাথায় থাকে। তো সেই জায়গা থেকেই কিন্তু আমার মনে হয় সৌম্যর চেয়ে লিটন আরেকটু বেশি প্রায়োরিটি পেয়ে থাকে। শান্ত ভাই, একই প্রশ্ন যদি করি যে আসলে সৌম্য যদি পরের ম্যাচে যদি সুযোগ পায় সেক্ষেত্রে তার উপরে কি বাড়তি প্রেশার থাকবে কি? আমি আসলে ভাইয়ের সাথে একমত, উনি সুন্দরভাবে জিনিসটা বুঝিয়ে বলেছেন। তো এখানে আসলে আপনি যদি দেখেন, আমার মনে হয় যে নেক্সট ম্যাচে লিটন এবং নাইম শেখি খেলবেন খুব সম্ভবত, যদি ওরকম কোনো চেঞ্জ না হয়। এখন আপনি চেঞ্জ করার মতন অবস্থানও নাই। এরপরে যদি আপনি চিন্তা করেন তাহলে হয়তো বা সৌম্য সরকারকে খেলাতে পারেন, বাট রাইটলি লেফটি যে অপশনটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো প্রথমে আপনি রাইটলি লেফটি অপশন সাপোর্টটাই বেশি থাকবে, এই কারণে হয়তো বা লিটনকেও এই সুযোগটা বেশি দেওয়া। লিটন কিন্তু করছে, রান কিন্তু একদমই করছে না তা না, কিন্তু 16, 15, 20 করে করছেন, বাট দেখা যাচ্ছে যে কিছু আর্লি শট খেলতে যে আউট হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলি তাকে যদি শুধরাতে পারে, সে কিন্তু বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান হয়ে দাঁড়াবে। তো আমরা উই হোপ যে লিটন তার ফর্মে চলে আসবে এবং তাকে আর সুযোগ দেওয়া উচিত আমার মতে। তাহলে কি ভাইয়া আমরা কি তাহলে কি অতিরিক্ত চাপ নিয়ে নিচ্ছি প্রতিটা ম্যাচের ক্ষেত্রে? আসলে এটা কিন্তু আপনি একটা মানে যে খেলছেন তার মেন্টালিটির ব্যাপার, সেই জায়গায় তো সারাক্ষণই সাপোর্ট দেওয়া হচ্ছে, তারপরে সে কি মেন্টালিটিটা কীভাবে তৈরি হচ্ছে সেটা আর ভিতরে না গেলে তো বোঝা ভেরি ডিফিকাল্ট। বাট কেউ কিন্তু চায় না খারাপ খেলতে। সবচেয়ে বড় জিনিস মনে রাখবেন, যখন যে মাঠে যায়, আমি যখন বোলিং করতে যাই, আমি কখনোই চেতাম না যে খারাপ বোলিং করবো, ভালো বোলিং করবো। তো যে মাঠে যায় সে কিন্তু সবাই চায় ভালো খেলতে, কেউ কিন্তু ইচ্ছা করে কেউ খারাপ খেলতে চায় না, হয়ে যায়। তো আমার মনে হয় যে এখানে যারা খেলেন তাদের মেন্টালিটিটা আসলে সেইভাবে তৈরি করতে হবে, তাদের চিন্তা করতে হবে যে আমার কী করা উচিত, কী ধরনের শট খেলা উচিত। একজন ভালো ক্রিকেটার তখনই হয় সে যখন মাঠে সেই জিনিসগুলি মেন্টাল টাফনেস নিয়ে কাজ করতে পারে। সো আমাদের মনে হয় যে এই জায়গাগুলিতে আমরা একটু পিছিয়ে আছি, আমাদের মেন্টাল টাফনেসটা একটু কম আছে, এগুলোকে আমাদের স্ট্রং করতে হবে। হাসিনুর ভাই, একই প্রশ্ন, চাপ কি আমরা বেশি নিচ্ছি কিনা? আসলে চাপ আমার মনে হয় প্লেয়ারদের চেয়ে দর্শক যারা আছে মাঠের বাইরে, আমরাই বেশি চাপ নিই, আমরাই চাপ তৈরি করি। আমি বিষয়টা একটু বুঝিয়ে বলি আপনাকে, আমার এটা পার্সোনাল মতামত। আপনি দেখেন আপনার প্রত্যাশা কতটুকু, আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে খেলছি, আমাদের জায়গাটা বুঝতে হবে। আমরা অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি, কিন্তু কন্ডিশনটা আপনি চিন্তা করেন, আমরা কিন্তু সেম কন্ডিশনে খেলছি না। বাংলাদেশ ডোমেস্টিক যে টুর্নামেন্টগুলো খেলে অলমোস্ট সেগুলোতে আমরা কিন্তু লো স্কোরিং ম্যাচ হয়। আমরা যদি একটু বাউন্সি কন্ডিশন দেখি, এটা খুব বাউন্সি না, স্পোর্টিং কন্ডিশন। আমরা যদি লাস্ট জিম্বাবুয়ে সফর খেলেছি আমরা ঘরের মাঠে 2 সিরিজের আগে, আমরা কিন্তু সেখানেও জিম্বাবুয়ের সঙ্গে একটা T20 কিন্তু হেরেছি। তো আমরা ঘরের মাঠে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে 195 রানও কিন্তু চেস করে জিতেছি। হ্যাঁ, তো আপনি কিন্তু মানে আমাদের এক্সপেকটেশনটা হয়তো বেশি হয়ে যাচ্ছে। আমাদের দু একটা জায়গায় অবশ্যই ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। আপনি রাতারাতি কিন্তু এই সমস্যার সমাধান হবে না, বা টিমে যে আত্মবিশ্বাসের ঘাটতি আছে খুব, আমি সেটাও বিশ্বাস করি না। কারণ কি, এই প্লেয়াররাই কিন্তু আপনাকে ভালো। এই কথার সাথে আর একটা প্রশ্ন একটু অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে গণমাধ্যম কি তারা কি বেশি চাপ মনে করছে? গণমাধ্যম যেভাবে নিউজগুলো করছে সেক্ষেত্রে তাদের জন্য কি বেশি চাপ হয়ে যাচ্ছে কিনা? আমি নিজেও একজন গণমাধ্যম কর্মী। আসলে দেখেন, সবারই একটা প্রফেশনস থাকে। হ্যাঁ, আমার প্রফেশন, আমাকে রিপোর্টিং করতে হবে, এবং একজন প্লেয়ারের প্রফেশন, তাকে সেই জিনিসগুলো ট্যাকেল দিয়ে খেলতে হবে। আপনি যখন 18 কোটি 20 কোটি মানুষের দেশে আপনি সেরা 11-এ খেলেন, আপনাকে কিন্তু সেই সব পোটেনশিয়াল থাকতে হবে। নট অনলি আপনি মাঠে পারফর্ম করবেন, মেন্টাল টাফনেস আপনার থাকতে হবে, সব কিছু হ্যান্ডেল করতে হবে। তারপরেও আমি যেটা একটু আগে বলেছিলাম যে আমরা হিউম্যান বিংস হয়ে যায়, কিন্তু এটা কোনো এক্সকিউজ হতে পারে না যে মাঠের বাইরের চাপে আপনি খারাপ পারফরমেন্স করছেন। এটা কখনোই অ্যাকসেপ্টেবল এক্সকিউজ না। তবে এটাও অস্বীকার করা যায় না যে এটাও চাপ। কিন্তু এই প্রশ্নের আসলে এক পক্ষ নিয়ে উত্তর দেওয়া মুশকিল, দুটোই আছে। তবে অ্যাজ এ প্রফেশনাল আপনাকে এসব ম্যানেজ করেই খেলতে হবে। শান্ত ভাই, আরও একটা বিষয়, সেটি হচ্ছে যে 2-1 প্লেয়ার খারাপ করার কারণে কিন্তু সামগ্রিক ওই চাপটা কিন্তু পুরো টিমের উপরে পড়ছে, সাথে কিন্তু যোগ হচ্ছে গণমাধ্যম। এই বিষয়টা কি আপনি যেহেতু একজন সাবেক ক্রিকেটার, আপনি ভালো বলতে পারবেন বা কিভাবে দেখবেন যে আসলে এই চাপটা কি আসলে আপনাদের উপরে কতটা পড়ে খেলার আগে বা পরে? চাপ তো আসলে একটু থাকে। আপনি যখন একটা টিম হারতে থাকে তখন সবারই চাপ থাকে, যে সবাই কথা বলছে। এখন তো আপনার গণমাধ্যম প্রচুর, অনেক সময় দেখা যায় কিছু গণমাধ্যম এমন সব কমেন্ট করে বসেন যেগুলো যারা জীবনে ক্রিকেটও খেলেননি, তারা এমন সব কমেন্ট করেন একটা প্লেয়ারের এগেনস্টে, এটা আসলে গ্রহণযোগ্য না। তো তাদেরকেও বুঝতে হবে যে বাংলাদেশ টিম কোথায় আছে, কোন স্থানে আছে, কীভাবে কথা, যে মেসেজটা আমি দিচ্ছি সেটা যাতে সুন্দরভাবে হয়। দেখা যাচ্ছে যে কিছু কিছু সাংবাদিকরা এমনভাবে হারার পরে এমনভাবে রিঅ্যাক্ট করছেন, তারাই খেলে এসেছেন, তারাই জানেন অনেক কিছু ভালো। এটা ঠিক না আমার মতে।
তো আমার টিম হারতে পারে, আমরা খারাপ খেলতে পারি, তো অবশ্যই এগুলোর সাথে আমরা বলবো, আর বলার ওয়েটা যাতে সুন্দরভাবে থাকে এইভাবে যাতে না বলি, যেটা আমাদের আসলে মেন্টালি আমাদের টিমকেও হ্যাম্পার করে এবং সাপোর্টারদেরকেও হ্যাম্পার করে। সো আমার মনে হয় যে বলার মধ্যে একটা চিন্তা ভাবনা রেখে যদি আমরা কথা বলি, তাহলে আমাদের টিমের জন্য সেটা ভালো হবে। এই আর একটা বিষয়, সেটি হচ্ছে ভাইয়া, নতুন যারা আছে আফিফ, তারা কি হচ্ছে বিশ্বকাপের বড় মঞ্চের চাপ কি নিচ্ছে, যেহেতু তারা কিন্তু রান করতে পারছে না, সেটা কি আসলে না, যে আপনি টি-20তে আপনি একটা প্লেয়ারকে আপনি কোনোভাবেই জাজ করতে করাটা ভেরি ডিফিকাল্ট। 120 বলের খেলা, আফিফ যায় যখন, তখন কোনো সময় দেখা যায় যে 30 বল আছে, কোনো সময় দেখা যায় যে 5-7 বল আছে। তো আপনি এখানে তাকে জাজ করাটা ভেরি ডিফিকাল্ট, শুধু আফিফ না, যারা আপকামিং আসছে। সো আমরা জাজ করবো কখন, টেস্টে বা ওয়ানডেতে এগুলো জাজ করা সম্ভব। টি-20তে আসলে আমরা কি প্ল্যান করছি, যে টিমটা আছে ওই টিমে যারা আছে তাদের সাথে যে প্ল্যানটা করছি, টিমের কোচেস এবং ক্যাপ্টেন যারা, সেই প্ল্যানটা যাতে মাঠে আমরা করতে পারি সেটার দিকে নজর রাখতে হবে আমাদের প্লেয়ারদের। সো এখন যারা আছে তাদেরকে মাথায় রাখতে হবে যে তারা যে প্ল্যানটা দেওয়া হয় ইংল্যান্ডের সাথে, যে প্ল্যান করে তারা নামবে, সেটা যাতে সাকসেস করতে পারে এবং সঠিকভাবে সেটা মাঠে যাতে অ্যাপ্লাই করতে পারে, তাহলে কিন্তু আমরা সাকসেস হব। আদারওয়াইজ এখন আমরা যদি কোন প্লেয়ার কি পারবে ভবিষ্যতে না পারবে, এই টি-20তে আপনি জাজ করাটা ভেরি ডিফিকাল্ট আমার মতে। এটা হাসিনুর রহমান, আপনার কাছে একই প্রশ্ন, সেটি হচ্ছে যে আসলে তরুণ যারা আছে তারা কি বিশ্বকাপের বড় মঞ্চের চাপটা নিচ্ছে কিনা, একটু সংক্ষেপে, কারণ আমাদের সময় শেষ পর্যায়ে। না, আসলে তরুণ চাপ, সেটা আমি এগ্রি করছি না আপনার সঙ্গে। আপনি দেখেন নাইমও কিন্তু কম্পারেটিভলি তরুণ, মানে তরুণ বয়সে তরুণ নয় হয়তো জাতীয় দলের, তিনি কিন্তু ভালো করছেন। আপনি পজিশনটা দেখেন, শান্ত ভাই যেটা বলছিল যে আফিফ, আপনি যদি দেখেন শেখ মেহেদি বা নুরুল হাসান সোহানের কিন্তু খুব অল্প বল পাবে, এবং এটাই স্বাভাবিক। যারা ট্যালেন্টে ব্যাটিং করে তারা কিন্তু সবাই বড় স্কোর করবে না। আমি যদি একটু বলি যে আপনি দেখেন আমাদের ট্যালেন্টে আফিফ আছে, আপনি সোহানকে দেখেন, শেখ মেহেদি আছে এবং সাইফুদ্দিন আছে। এই চারজনের মধ্যে দুজনও যদি ক্লিক করে যায়, স্কোরটা কিন্তু বড় হয়ে যাবে। চারজনের একদিনই ক্লিক করার প্রয়োজন নেই, এবং ইভেন একজনও যদি আসলে 12-13 বলে একটা 30 রানের স্কোর করতে পারে, স্কোর কিন্তু মানে কাজটা হয়ে যায়। তো এটাই স্বাভাবিক, তারা এরকমই পারফরমেন্স করবে। এদের কাছ থেকে আসলে আপনি 50 সেঞ্চুরিতে আশা করতে পারেন না, সেটাই বাস্তবতা। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে আমাদের সংবাদ সংলাপে। শুভরাত্রি।